ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কখনো কারোর ক্ষতি করতে নেই বা কাউকে ঠকাতে নেই, কারণ কোনো না কোনোভাবে সেটা নিজের ওপর ফিরে আসবে। আমরা সকলে তো বহুদিন ধরে এটা জানি, বলুন, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এইরকমই একটা ঘটনা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন এবার শুরু করা যাক। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার এক বান্ধবীর দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাতে যাওয়ার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে বিশেষ কিছু কারণের জন্য ঘটনাটার জায়গার আর চরিত্রের আসল নাম উল্লেখ করব না। আমার বান্ধবীর দিদি বিবাহিত। জামাইবাবুর কর্মসূত্রে তারা আসামে থাকত। তারা ছিল হ্যাপিলি ম্যারিড। জামাইবাবু কাজের জন্য সকালে বেরিয়ে যায় এবং রাত্রে বাড়ি ফেরে। দিদিকে বাড়িতে একাই থাকতে হয়। এভাবে থাকতে থাকতে দিদি খুব বোর হচ্ছিল, তাই জামাইবাবুর সাথে কথা বলে ঠিক করে সে একটা চাকরির চেষ্টা করবে। ভাবনা অনুযায়ী দিদি কাজের খোঁজ করতে শুরু করে দেয় এবং ঘটনারও সূত্রপাত এখান থেকে। এভাবেই চেষ্টা করতে করতে দিদির ইন্টারভিউয়ের জন্য কল আসে। ইন্টারভিউ দিতে যাওয়ার দিন দিদি যখন ট্রেনে ওঠে, তখন ট্রেনে অত ভিড়ের মধ্যেও তার পিঠে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে। সে পেছনে ঘুরে তাকিয়ে ঠান্ডা স্পর্শ পাওয়ার মতো কিছু দেখতে পায় না। প্রথমে একটু অবাক হলেও পরে ব্যাপারটা ইগনোর করে। বাড়ি ফিরে জামাইবাবুকেও কিছু বলে না। এর বেশ কিছুদিন পর দিদির কাছে ফোন আসে যে সে সিলেক্ট হয়েছে। চাকরি পাওয়ার আনন্দে দিদি সেই দিনের ট্রেনের ঘটনাটা একদমই ভুলে যায়। দেখতে দেখতে তাদের কাছে সেই খুশির দিন চলে এলো। সেই দিন দিদির চাকরিতে জয়েন করার দিন ছিল। যথারীতি দিদি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে খুশি মনে বের হয় এবং বাড়ি ফিরেও সে ভীষণ খুশি মনেই ছিল। মাসখানেক তাদের জীবন বেশ ভালোই চলছিল। 1 মাস পর দিদি অফিসের মধ্যে অদ্ভুত কিছু জিনিস অনুভব করত। যেমন সে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ একটা ভীষণ ঠান্ডা হাওয়া তার উপর দিয়ে বয়ে গেল। আবার অফিস রুমের দরজা জানলা সব বন্ধ, তা সত্ত্বেও টেবিলের উপরে রাখা পেপারগুলো হাওয়ায় উড়ে পড়ে যাচ্ছে। শুধু অফিসেই নয়, আস্তে আস্তে সে তার বাড়িতেও, মাঝে মাঝে তার ঘরেও প্রচণ্ড ঠান্ডা অনুভব করে। এইসব কথা দিদি তখনও জামাইবাবুকে বলেনি। এইরকম ভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন অফিস যাওয়ার সময় স্টেশনে দিদির তার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়। বহুদিন পর দেখা হওয়ায় আনন্দে দিদি বান্ধবীর সাথে নানান কথা বলতে থাকে। কিন্তু কথার মাঝে হুট করে বান্ধবী বলে, আজ আমি যাই, পরে কথা হবে, একদিন আসবো তোর বাড়িতে। এই বলে সে খুব দ্রুত চলে যায়। সেই দিন বাড়ি ফেরার পর দিদি বেশ আনন্দে গুনগুন করে গান গাইছিল। তখন জামাইবাবু বলে, কি গো, আজ এত খুশি কেন? তখন দিদি বলে, জানো, আজ অনেকদিন পর আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছে, তাই খুব ভালো লাগছে। ও বলেছে একদিন আমাদের বাড়ি আসবে। জামাইবাবু বলে, আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আসুক না তোমার বান্ধবী, খুব ভালো তো। তাদের জীবন স্বাভাবিকভাবে চললেও দিদির সাথে এই ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটতে থাকে এবং আস্তে আস্তে দিদি অসুস্থ হয়ে পড়ে। জামাইবাবু কিছু বুঝতে না পেরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার হসপিটালে ভর্তি করার কথা বলে। দিদিকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে একদিন থাকার পরে সে বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ডাক্তার জামাইবাবুকে জানায় যে ওনার শরীরের যা কন্ডিশন, তাতে আজ ওনাকে ছাড়া যাবে না। দিদি কিছুতেই বুঝতে চায় না। সে বাড়িতে আসার জন্য পাগলামি করতে থাকে। বাধ্য হয়ে জামাইবাবু ডাক্তারদের সাথে কথা বলে বন্ডে সই করে দিদিকে বাড়ি নিয়ে আসে। বাড়ি ফেরার পর থেকে জামাইবাবুও ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা অনুভব করতে থাকে। বিষয়টা অদ্ভুত লাগলেও কাউকে কিছু বলে না। এইভাবে দিদিকে ঘরে রেখে দুশ্চিন্তা মাথায় নিয়েই জামাইবাবু অফিস করতে থাকে। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বেডরুমের দরজা খুলে দেখে দিদি বিছানায় শুয়ে আছে
আর পাশে ছায়ার মতন একটা অবয়ব দিদির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জামাইবাবু ঘরের ভিতরে ঢুকতেই অবয়বটা যেন তার দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে দরজার দিকে মিলিয়ে গেল। জামাইবাবু দৌড়ে দিদির কাছে যায়। দিদি যেন কেমন ভাবে একটা শুয়ে আছে, ও প্রচন্ড ভয় পেয়ে আছে। জামাইবাবু দিদিকে কি হয়েছে জিজ্ঞাসা করায় সে দরজার দিকে আঙুল দেখায়। জামাইবাবু দরজার দিকে তাকিয়েও আর কিছু দেখতে পায় না। এরপর শুরু হয় নতুন ঘটনা। মাঝে মাঝে জামাইবাবুর ফোনে একটা ফোন আসে। রিসিভ করলে অপর প্রান্ত থেকে কেউ একজন বিকট হাসে আর বলে, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বেশ কয়েকদিন এইরকম চলতে থাকায় জামাইবাবু ভীষণ ভয় পেয়ে এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে যাওয়ার পর কিছু বলার আগেই তান্ত্রিক ব্যাপারটা আঁচ করতে পেরে তার কমণ্ডলু থেকে জল নিয়ে জামাইবাবুর গায়ে ছিটিয়ে দেয়। সাথে সাথে জামাইবাবু মেয়েলি গলায় বলতে থাকে, আমাকে ঠকিয়েছে, আমি কাউকে ছাড়বো না। বলতে বলতেই মাটিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক তার মাথায় হাত দিয়ে কিছু মন্ত্র বললে জামাইবাবুর জ্ঞান ফিরে আসে। জামাইবাবু তান্ত্রিককে নিয়ে বাড়িতে আসলে দিদি তখন নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে তান্ত্রিককে। সাথে সাথে জামাইবাবু আবার মেয়েলি গলায় বিকট আওয়াজ করে এবং দিদির গলা টিপতে যায় আর বলতে থাকে, আমাকে ঠকানো, দেখ এবার কেমন লাগে। তখন তান্ত্রিক নিজের গলার রুদ্রাক্ষের মালাটা জামাইবাবুর মাথায় ঠেকাতেই জামাইবাবু আবার অজ্ঞান হয়ে যায়। তান্ত্রিক আন্দাজ করতে পারে ঘটনাটা তার একার দ্বারা সামাল দেওয়া সম্ভব নয়, তাই দুজন লোককে ডেকে ঘরের বাইরে পাহারায় রেখে তার গুরুদেবকে ফোন করার জন্য বাইরে যান। গুরুদেবের সাথে কথা হলে উনি বলেন 15 মিনিটের মধ্যে উনি আসছেন। তান্ত্রিক ফোন রেখে বাড়িতে ঢোকার আগেই সেই বিকট চিৎকার আবার শুনতে পায়। সে দৌড়ে বাড়িতে ঢোকে, কিন্তু ঘরে ঢুকতেই দেখে সব শেষ। দিদি বিছানায় পড়ে আছে আর জামাইবাবু মেঝেতে পড়ে আছে। তার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। তারা দুজনেই মৃত। দুজনেরই চোখ বিস্ফারিত, যেন মৃত্যু হওয়ার আগে তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। আর যাদের পাহারায় রেখে গেছিলেন তারা অজ্ঞান হয়ে পড়ে আছে। ইতিমধ্যে গুরুদেবও এসে পৌঁছান ওইখানে। তান্ত্রিক এবং তার গুরুদেব দুজনেই ভীষণ আফসোস করতে থাকে প্রাণ দুটোকে বাঁচাতে না পারার জন্য। গুরুদেব পরে তান্ত্রিককে বলেছিলেন যে জিনিসটা ছিল সেটা ভীষণই ভয়ানক ছিল। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবেন আর এইরকম আরও নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।